আমি প্লেনে চড়ে নয়, 4 চাকা চড়ে গেছি বসিরহাট। হ্যাঁ, প্লেনে নয়, 4 চাকার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, না না তুমি বলো। আর কে যেন টোটো করে এসেছে, তোমার টোটো চড়েই যোগ্যতা, তাই তুমি টোটো চড়ে এসেছো, আর আমি 4 চাকায় চড়ে গেছি। বুঝেছ? যোগ্যতা অর্জন করতে হয়, এই ইউটিউবে এসে যোগ্যতা অর্জন করতে হয়। এই যোগ্যতাটুকু অর্জন করেছি যে কেউ আমার নামে ভিডিও বানালে অন্তপক্ষে আমাকে মারতে আসবে না। আর আমি তো এমন ভিডিও বানাইতাম না, আমার ভিডিওর এতটা জোর, আমার ভিডিও লোকে দেখে একে লোকে রাস্তায় ধরে পেদাতে চায়, চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেয়, চুলের মুঠিটা ওর ওই ঝুটিলি একটা কি গানার আছে না, ওই চুলের মুঠিটা ধরে এরকম করে ঘুরিয়ে দেয়, ঠাস ঠাস করে 2-4 চট থাপ্পড় গালের মধ্যে বসিয়ে দেয়, একবারে ফেলে কিল চট ঘুষি, মানে কোনোটাই বাদ দেয় না। লিখেছে রে ভাই, হয় কি হয় না আমি কি করে বলবো, কিন্তু এটা লিখেছে, যখন লিখেছে তার মানে সত্যি হয়, তাই না? যদি এরকম কিছু লিখে এরকম ব্লেম যখন দেবে, তার মানে আমার আওয়াজ, আমার বলা, আমার কথাতে এতটা পাওয়ার যে গামলার ভালো কিছু দেখায় সেগুলো মানুষ নেয় না। এটাই লিখেছে গামলা, যে আমার ভিডিওর কারণ, মানে সরি, আমার ভিডিওর কারণে ওনার আমার কিন্তু ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ভিডিও, আমার ভিডিওর কারণে ওর ভিউয়ার্সদেরকে আমি সম্মোহিত করতে পেরেছি এবং ওর এগেনস্টে করতে পেরেছি, এবং ওই ভিউয়ার্সরা যদি ওকে রাস্তাঘাটে দেখে, সেখানে গিয়ে ওর চুলের মুঠি ধরে কিলচর ঘুষির চট থাপ্পড় লাথি এবং গালিগালাজ, নোংরা করতে ভাষায় গালিগালাজ করে ওকে একদম চিৎপাট করে দিয়ে আসছে। সে কারণে ওর প্রাণের সংশয় হয়ে গেছে, ওর প্রাণ বাঁচানোর জন্যে ও ছুটে গেছে মহামান্য আদালতের কাছে, নিজের প্রাণ বাঁচানোর জন্য। আর সেই কারণেই তো মহামান্য আদালত আমাকে ডেকেছে, কোনো প্রাণহানির থেকে সেখানে তো আমাকে ডাকবে, যে মানুষটাকে দেখি যে কতটা খতরনাক, যে একটা প্রাণহানি। তো যখন আমাকে দেখে মহামান্য আদালত সাহেব একটু হেসেছে যে বাহ। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। প্রমাণ যদি থাকে দিয়ে দিক, যেগুলো ভিডিও ক্লিপস করে রেখেছ দিয়ে দাও, আমি বলছি দিয়ে দাও, সেখানে দেখা যাক কী কী প্রমাণ আছে, কি কি আমার উপরে হয়েছে, আমি কি কি মিথ্যা কথা বলেছি। সত্যিবাদী যুধিষ্ঠির, আমার ভাইয়ের বউ গামলু, কাছে খালুঙ্গি তুনে বুঝে গেছে না। চলো, আমার ভাইয়ের বউয়ের কাছে কী কী প্রমাণ আছে আমি দেখতে চাই। তোমরা চাও তো তোমরা? চলো, আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, আমার ভাইয়ের বউয়ের কাছে প্রমাণ থাকলে দেখা। কাস্টাডিতে কে উঠেছিল? অ্যাকচুয়ালি কেউ কাস্টাডিতে উঠেছিল? কাস্টাডি বলে তো, না কী বলে আমি জানি না, কেউ কি উঠেছিল? সত্যি তুমি যে কত খতরনাক মিথ্যেবাদী। উফ, একবার মহামান্য আদালতের কাছে জানিয়েছো যে তুমি প্রেম নীলায় মত্ত ছিলে, চ্যাটিংয়ে তুমি বিভোর ছিলে এবং তার সঙ্গে প্রেম খেলায় মেতে উঠেছিলে, সেই কারণে সংসার ছেড়েছ। জানিয়েছ? বাবা, আমার কারণে কেউ নাকি সুসাইড করার চেষ্টা করেছে। আজ পর্যন্ত দেখে বুঝতে পেরেছো তোমরা কোনো ভিডিওতে যে ও ডিপ্রেসড আছে, ও মনে কষ্ট পাচ্ছে? এত আইসক্রিম চুষে চুষে তুমি কষ্টটা রেখেছিলে কোথায়? ভিডিও কী কী তুলে রেখেছো দেখিয়ে দিও। আমি বলছি, আমি চাই সবাই দেখুক ভিডিওগুলো, কারণ দেখো, মহামান্য আদালত থেকে যদি কোনো চিঠি আমার কাছে আসে, আমি বলেছি, আমি বারবার বলেছি, সেদিনও বলেছি, অন্যদিনও বলেছি, আমার কাছে কোনো চিঠি আসেনি। যতক্ষণ না আমার কাছে চিঠি না আসবে ততক্ষণ কিন্তু আমি ওটাকে বলতে পারি না যে আমার নামে এটা হয়েছে ওটা হয়েছে। মানে আমার কাছে চিঠি এসেছে পরশুদিন 3টের পর, 3:30, দরকার পড়লে যে চিঠি ডেলিভারি করে গেছে, মানে থানা থেকে চিঠিটা এসেছে, তিনি নিশ্চয়ই বলতে পারবে। এই যে আমার কাছে আমার এই ফোনে আছে, তার ফোনটা বেজে গেছে, সে বাড়ি খুঁজে পাচ্ছিল না, মানে তখন বোধ হয় 3:30 বাজে, 3:30 নাগাদ ফোন, মানে থানা থেকে ফোন এসেছে, থানা থেকে নয়, যার কাছে চিঠিটা, থানা থেকে তো কেউ চিঠিটা ইয়ে করবে, সে ফোন করছে, নাম্বার যেহেতু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপরে এই ফোনেই, যে ফোনটাতে ভিডিও করি সেই ফোনে
এবার ফোনটা সাইলেন্ট থাকে বেশিরভাগ সময়। তারপরে আমি রিটার্ন কল করেছি, তখন বলছে আপনি সীমা মজুমদার? হ্যাঁ। তো বলছে এরকম একটা চিঠি আছে অমুক জায়গা থেকে, ইয়ে করতে হবে। তা আমি বলছি আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর। এখন বলছে আপনি কি আসতে পারবেন? আমি যেতে পারবো না। তখন বলছে ঠিক আছে আমি যাচ্ছি। উনারা তার মানে চিঠিটা ভীষণ জরুরি ছিল, ওনাদের থানার পক্ষ থেকেও চিঠিটা আমার কাছে আসাটা ততটাই জরুরি ছিল, সে কারণে কিন্তু চিঠিটা আমার কাছে এসেছে, তাই না? আমার ভাইয়ের বউ, বউ, বউ বলবো না, আমার ভাইয়ের বউ হদল কুতকুত, এই যে হদল কুতকুত, তাই না? তাই না? ওরে বাবা! না, আসলে কালকে আমি আমার গাড়ি, আমাকে বলেছে আমাকে রানিংয়ে গাড়ি থেকে নামাবে, আবার এসে রানিংয়ে তুলে নিয়ে যাবে। আমি আমার গাড়িটাকে ওখানে দাঁড়াতে দিইনি। এই জন্যে ওরা ভেলকি খেয়ে গেছে যে আমি এলাম কখন আর আমি গেলাম কখন, আমাকে নিয়ে এলো কে, আমাকে নিয়ে গেল কে, এটা ওরা ঠিক ওই মানে ক্যাপচার করতে পারেনি। ওই জন্যে না ওদের ভিডিওটা আজকে আসতে দেরি হয়েছে। আমি ভিডিও করতে বসেছি কটায় দেখো, 2:15 বাজে, একদম দেখতে পাচ্ছি না, 14:15, মানে 2:15 বাজে। আর ও মনে হয় 2 কি এই 2:45 বা এই নাগাদ ভিডিও ছাড়লো, কারণ ও সন্দীপের ভিডিওর অপেক্ষায় ছিল। সন্দীপের ভিডিও দেখলো, আর সন্দীপের কোর্ট চত্বরেই কালকে কাজ ছিল। কালকে অ্যাকচুয়ালি সন্দীপের যে কাজগুলো ছিল সেখানটায় আমার আর সন্দীপেরই যাওয়ার কথা ছিল। আর আগের দিন আমাদের তো সব ফোনে কথাগুলো সেট হয়ে যায়, আগের দিন কিন্তু আমাদের এগুলোই কথা হয়েছিল যে সন্দীপ আর আমার রানাঘাট কোর্টে যাওয়া, তারপরে কৃষ্ণগড়ের বিডিও অফিসে আসা। কিন্তু মাঝখানে দুপুরবেলা হঠাৎ চিঠিটা চলে আসাতে আমি চিঠিটার সাথে সাথে আমার সঙ্গীতা দিদিভাইকে সেন্ড করলাম। করার পর সাথে সাথে উনি বললেন ঠিক আছে তোমার কোনো টেনশন নেই, তুমি ইয়ে করো। যেহেতু এখানটায় মহামান্য আদালতের ওখানে লেখা আছে উইদাউট ফেল, মানে এমার্জেন্সি হিসেবেই আমাকে জরুরি তলব, সেখানে আমাকে যখন জরুরি তলব করবে কেউ যখন লিখেছে যে তার রাস্তায় বেরোলে নাকি মারধর খাবে আমার ভিডিওর কারণে, আমি এমন এমন ভিডিও করেছি যে ও রাস্তায় বেরোলে ওর ভিউয়ার্সরাই ওকে পিটাবে, মানে আমার এত সুন্দর লাগছে পড়তে, খুব ভালো লাগছে এইটা পড়তে আমার খুব ভালো লাগছে। যে তার সোশ্যাল মিডিয়াতে অনেক ভিউয়ার্স হওয়ায় তাদেরকে উস্কানি দিচ্ছে যাতে সাধারণ মানুষ বিবাদীকে, মানে বিবাদী বলছি, সাধারণ মানুষ বাদীকে মারধর করে আর গালিবাজ করে। আচ্ছা তোমার যদি গুণ থাকে, তোমার ভেতরে যদি প্রতিভা থাকে, তোমার মধ্যে যদি সত্যি খারাপ কিছু না থাকে, আমি বললেই তোমাকে কেন গালি দেবে? আমি বললেই কেন তোমাকে মারধর করতে যাবে? কেন? তুমি তোমার ভিডিও যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, তুমি যদি পরিষ্কার থাকো, আমি বললেই তোমাকে কেউ মারতে চলে যাবে? আমি বললেই তোমার গায়ে কেউ টাচ করবে? তুমি ভিডিও করো তো দেখি তো, আমাকে কেউ মারতে আসে? চলো, আমি তো কারোর এগেনস্টে, আমাকে নিয়ে প্রচুর নোংরা ভিডিও করেছে প্রচুর মানুষে, আমি তো কারোর এগেনস্টে যাইনি বা কোনো কিছু করিনি। তারা এখনও অবধি কোথাও খুঁজে পায়নি আমার রিলসের ভেতরে বা আমার কোনো ভিডিওর ভেতরে আমার কোনো রকমভাবে কোনো নোংরামি। আজ পর্যন্ত একটা প্রাণী, আমি মুখে খিস্তি মারি শুধু, তাও মারতাম, এখন মারি না। একটা খিস্তিতে কেউ কাউকে পাবন্দি দিতে পারে না। যেমন তোমার দীপ ভাই ভিডিও করেছিল ক্যারিম্যানিটি, হ্যাঁ, সব থেকে কথায় কথায় খিস্তি, ছোট্ট ছেলে পচা, বস্তির ছেলে পচা, প্রত্যেকে খিস্তি, হ্যাঁ, তাদেরও চ্যানেলে 6 লাখ 7 লাখ 8 লাখ করে সাবস্ক্রাইবার। এই খিস্তিটা এখনকার বর্তমানে সেই রকমভাবে মানুষে করে, তবুও অবশ্যই সভ্যভদ্র পরিবেশে সভ্যভদ্র মতো খিস্তিকে কন্ট্রোল, কখনো বুকের খাঁজ দেখিয়ে ভিডিও করিনি, কখনো প্রেমিককে মাঝখানে নিয়ে এসে পরকিয়া করে ভিডিও করিনি, কখনো মানে বরের নামে মিথ্যে অ্যালিগেশন দিয়ে বরকে দর্শকের কাছে ছোট করে ভিউজটা আমি সে পয়সায় খাইনি, বা কখনো নিজের বাচ্চাদেরকে মানে খারাপ পারভারিশ দিয়ে প্রেমিকের হাত ধরে কী করে নোংরামি করতে হয় সেগুলো দেখিয়েও ইনকাম করিনি, বুঝেছো? তোমার কাছে যে প্রমাণগুলো আছে তুমি একটু দেখিও, বিবাদী কে বাদী, কে কাঠগড়ায় ছিল কে কাঠগড়ায় ছিল না। তুমিও যেখানে দাঁড়িয়েছিলে আমিও সেখানে দাঁড়িয়েছিলাম, তুমি আর আমি একই জায়গায় দাঁড়িয়েছিলাম। তুমি আমার সামনে দাঁড়িয়েছিলে আর আমি পেছনে অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড়, প্রায় মানে
400-500 লোক ওখানটায়, 400-500 লোক। আর মানে মানুষের ডিভোর্স কেস, ও মাই গড, মানুষ কীভাবে ডিভোর্স কেসে জর্জরিত, কেসে কেসে মানুষ কীভাবে জর্জরিত, কোর্টে গেলে দেখা যায় যে সত্যি মানুষের কেসও খায়, কেসও দেয়, আর মানুষের রোগও হয়। তুমি হসপিটালে যাও আর তুমি কোর্টে যাও, গিত 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 করছে মানুষ। ওরে কারোর জমি নিয়ে, কারোর হচ্ছে অ্যাক্সিডেন্ট নিয়ে, যে কোনো বিষয় নিয়ে, প্রত্যেকটা মানুষের এত মানুষের ভিড়। তারখানে সেখানে আমি একটা সাইডে দরজার পাশে দাঁড়িয়ে আছি, আর ওকে ডাকলো আমার উকিল, তো ওখানে ছিলই। যখনই সীমা মজুমদার বা ইয়ে করলো, সাথে সাথে আমার উকিল বললো হ্যাঁ এই তো এখানে, আমাকে বললো হাত দেখাতে, আমি হাত দেখিয়ে দিয়েছি। আর এইদিকে ওকে ডাকলো, ও আমার পাশে এসে। তাহলে তো দুজনেই আমরা কাস্টডিতে দাঁড়িয়েছিলাম, দুজনাই আমাদের সেম অপরাধ। এখনও অপরাধী কে সেটা হয়নি। তুমি আমার নামে কমপ্লেন করেছো, এবং কমপ্লেনে লিখেছো যে তুমি তোমার প্রেমিকের সঙ্গে ঘুরছিলে, বেড়াচ্ছিলে, এবং প্রেম রসে, প্রেম সাগরে ডুবিয়ে প্রেমের রস চেটে চেটে খাচ্ছিলে, আর তুমি মিথ্যে ব্লেম দিয়েছো আমি তোমাকে, নাকি এমন ভিডিও হয়েছে যে তুমি সুসাইডের মতন অ্যাটেম্প করেছো, তার জন্য আমাকে একটা ডাক করিয়েছে। আর এখানে রুলস আছে, যখন আমি গেছি তখন অবশ্যই আমাকে জামিনটা নিতে হবে, যে কারণ আমার নামেও কমপ্লেন করেছে, সেখানটায় আমি উপস্থিত আছি। আমাকে একদম নিম্নতম অঙ্কের অ্যামাউন্ট জামিনের, নিম্নতম, সব থেকে নিম্নতম অ্যামাউন্ট। তারপরে এবার ভেবে নাও আমি কি অপরাধ করেছি, তার কি জামিন। এটা রুলস, একটা রুলস, যে রুলসটা সেট করেছে সেই রুলস হিসাবে কোর্ট, থানা, পুলিশ, এগুলো এক একটা রুলসের মধ্যে দিয়েই চলে। তা সেই নিয়মাবর্তীর মতো ও আমার নামে কমপ্লেন করেছে, আমাকে ডাক করিয়েছে। আর এবং যখন মহামান্য আদালত থেকে আমার ডাক আসবে, সেখানে যাওয়াটা আমার কর্তব্য, কারণ আমি তার ডাকটাকে কখনোই করতে পারি না। আমি কোনো সময় না থানা থেকে ফোন আসুক বা কোর্ট থেকে ডাক আসুক, কোনো দিন আমি এইগুলোকে করি না, মানে ভয় পাই না। আমাকে বরং এই যে যখন আমাকে চিঠি পাঠিয়েছিল, কি নাম যেন, মাই সিম্পল, তখন কিন্তু এই আমার দালাল, মানে সরি আমার মাসির মেয়ে আর হচ্ছে এই মর্কট আমাকে বলছে কেন নিয়েছো, নিতে হতো না, এটা রিসিভ করতে হতো না, হ্যান করতে হতো না, ত্যান করতে হতো না। আমার কাছে কেউ কোনো ফোন বাজলে আমি রিসিভ করি, আমার গেটের কাছে কোনো চিঠি এলে আমি রিসিভ করি, তারপরে তো পরের ব্যাপারটা পরে দেখা যাবে। তো সেখানটায় থানা থেকে একটা চিঠি আসবে, সেটা আমি রিসিভ করব না, আর সেই চিঠির মধ্যে যদি আমাকে কোথাও ডাক করায় সেখানে আমি যাব না, তা হয়? আমি কিন্তু মেডিক্লেম দিতে পারতাম। আর তোমরা জানো আমার কতটা শরীর খারাপ, আমি কিন্তু হসপিটালে, মানে হসপিটাল হোক বা সাধারণ ভিজিট দিয়েও ডাক্তার দেখিয়ে আমি সেই প্রেসক্রিপশন কিন্তু পেশ করে আমি করতে পারতাম, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। সেটাও আমি কিন্তু জানলাম না, যখন এমার্জেন্সি ডেকেছে যাই, ব্যাপারটা কি একটু শুনি, জানি, বুঝি। আমাকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি। উনি পারমিশন না দেওয়া পর্যন্ত আমার ওই ভিডিওটা দুপুরে করা ছিল, আমি কিন্তু পাবলিক করিনি। 2 মিনিটের ভিডিওটা, ওটা দুপুরবেলা 1টার সময় করা, আমি কিন্তু তখন পাবলিক করিনি। আর আমাকে তখন বলেছে না এখন কোনো কিছু না। আর যখন আমাকে পারমিশন দিল, হ্যাঁ এবার তুমি ওটা পড়ে শোনাতে পারো বা বলতে পারো। আর তারপর কিন্তু আমি তোমাদের কাছে কালকে লাইভে এসেছি, আর এক চুল এক বর্ণ আমি তোমাদের মিথ্যে কথা বলিনি, এক চুল এক বর্ণ না। ওর মতন মিথ্যেবাদী আমি নই, অসভ্য ইতর মিথ্যুক মেয়ে মানুষ, নির্লজ্জ। ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আসার পরেও তুমি লোককে জানিয়েছো তুমি এক কাপড়ে খালি পায়ে বেরিয়ে এসেছো। লোকের কাছে 2 টাকা, বিক্রির কাছে 2 টাকা থাকে, তোমার নাকি 1 টাকাও নেই, কিন্তু অ্যাকাউন্টে 10 লাখ টাকা নিয়ে এসেছো। 5 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ছিল, আর 5 লাখ টাকা তোমার ফিক্সড ডিপোজিট করা আছে, যেগুলো 5 বছর, মানে হয়তো টাইমও হয়ে এলো। কিষাণুর জন্মাবার সময় করে দিয়েছে 5 লক্ষ টাকা, সেটারও মানে প্রায় 5 না তার বেশি হবে। আমি ঠিক এটা অ্যামাউন্টটা বলাটা আমার ভুল হলো, সরি। এই অ্যামাউন্টটা সঠিক কিনা আমি বলতে পারলাম না, কিন্তু প্রায় অনেক কটা টাকাই ওর নামে ফিক্সড করা আছে। ওটা কিষাণুর জন্মাবার পরেই করেছে, কিষাণুর জন্যে, বা অল্প অল্প করে করেছে। সেটাই হোক, ওটা এই মধ্যেই উঠবে। কিষাণুর 5 বছর হলেই ওটা হয়তো উঠে যাবে, বা 10 বছরেও হয়তো উঠবে। সেটা তো ওর নামে করা আছে, পুরো ওর নামে। তাহলে কি নিয়ে যায়নি? সমস্ত গয়না, টোপলা সুদ্দুর সমস্ত কিছু নিয়ে গেছে।
তাই না? কি বাকি রেখেছে ও? যার ক্যাথা ছাড়ে না, পুরনো নাইটি ছাড়ে না, জামা কাপড় ছাড়ে না, সে আর কি ছাড়তে পারে কি ছাড়তে পারে না তোমাদের যথেষ্ট জ্ঞান আছে। আমি বলেছিলাম যে কোর্টে ঢোকার পাশেই যে একটা চায়ের স্টল আছে ওইখানটায় বাবা কি করে যে ওরা খায় এই ঘুগনি মুগনি চা লস্যি, ওইখানটা ওখানে একদম মানে পুরুষদের মতন। আমি জাস্ট ফর কোর্টের ভেতরে কি একটা 10 টাকা দিয়ে জল, তাও আমি নই, আমার হচ্ছে আমার ওই কোর্টের উকিলের কাছে আরও তো অনেক মক্কেল এসেছিলো, তাদেরকে একজনকে বললাম একটা জব, সে তারা একজনা গিয়ে আমাকে জল এনে যাবে। তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, ও যদি আমাদের ভিডিও দেখে তাহলে বুঝবে ওদের ওই কি একটা চিংড়ি ডাঙা না কি আছে ওখান থেকে ওরা এসছে। যে যাই হোক, সেই একটা ছোট্ট 10 টাকার জল, ওই 500 জলটা, বাদ বাকি একটা কিছু আমি মানে আমার মনে হয় ওখানে শরীর খারাপ করছে। মানে প্রথমত গরম, তো অবশ্যই গরমে আমি তো কষ্ট জানোই, তারপরে হচ্ছে শরীর খারাপ ঠান্ডা লাগা, এর ভেতরে মানে অসম্ভব। তোমার হচ্ছে ওই যে কথা আছে না, চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলা হলো না। ননদ বৌদি ননদ বৌদি দেখা হলো, কোলাকুলি হলো না। আমাদের ননদ আর ভাইয়ের বউয়ের দেখা হলো, মনের কথা আর বলা হলো না, চোখে চোখ রেখে দুজনকে ঠিক করে দেখা হলো না। একটু গাডারটা কেচো বাপু, ওই চুলে যে রিবনটা গোলাপি বেঁধে গেছো, ঠিক বলেছি তো না মিথ্যে বলেছিলাম যে গোলাপি কালারের রিবন বাঁধিনি? ওর মা পরিষ্কার, মা ওখানে বসে ওর রিলস করছে, বাবা কোটেও রিলস করে ফেলছে। আমার সঙ্গে দুটো রিলস করতো, আমি একটু শেখাবো ভেবেছিলাম যে রিলসগুলো ওর মায়ের ভালো হয় না, এগুলো না করে একটু ভালো করে প্র্যাকটিস করতে রিলস। এই মানে মিথ্যে কথা কত যে বলতে পারে, শুরু থেকে শেষ অবধি শুধু মিথ্যে কথা বলে, মিথ্যের পিটারা নিয়ে ঘোরে ও। আর ওর লোককে বলছে নাকি যখন পক্ষেই ওখানে হাজির ছিল, কি হয়েছে না হয়েছে দুজনেই জানি, এক পক্ষ যখন মিথ্যে কথা বলে না, কেউ মিথ্যা কথা বলেনি, তুমি সত্যি কি আছে তুমি দেখিও, তোমার কাছে কি প্রমাণ আছে আমি দেখতে চাই, কারণ আমি তো জানি আমি এক ফোঁটা মিথ্যে কথা বলিনি, তুমি শুধু দেখিও ওখানটায় কি কি আছে যেগুলো সত্যি তুমি বলেছ আর আমি মিথ্যে বলেছি। তোমার মা কি স্পাই ক্যামেরা নিয়ে ভিডিও করছিল নাকি ওখানকার? আর ইউটিউবের লোক জানে তুমি কতটা সত্যি কথা বলো, গোটা ইউটিউবের লোক জানে যে তুমি কতটা সত্যি কথা বলো। তোমার মাথার চুল থেকে পায়ের নখ অবধি পুরোটাই তোমাদের মিথ্যা কথা, প্রত্যেক দিন মিথ্যা কথা বলেছো, প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলেছো, ছেলেকে নিয়ে মিথ্যা কথা বলেছো, সংসার নিয়ে মিথ্যা কথা বলেছো, ওই শ্বশুর শাশুড়িগুলোকে নিয়ে মিথ্যা কথা বলেছো, স্বামীকে নিয়ে মিথ্যা কথা বলেছো। প্রত্যেকটা মানুষের সংসারে মিউচুয়াল করে চলতে হয়, প্রত্যেকটা সংসারে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হয়। কোনো সংসার এমন নেই যে ধোয়া তুলসী পাতার মতো আর সাজানো চকে চকে প্রত্যেকটা ইচ্ছা। প্রত্যেকটা মেয়েকে যখন না কোর্টের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখছিলাম না, সত্যি মনে হচ্ছিল যেন আমরা স্বর্গে বাস করি। এবং প্রত্যেককে বলবো যে যেমন আছো, যে যেভাবে আছো, যে যার সংসারে আছো, সেই সংসারটাকে ভাবো তোমরা অনেক সুখে শান্তিতে আছো। হাজার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে বিচার পাওয়ার জন্যে, ভাবতে পারবে না, হাজার হাজার মেয়ে দাঁড়িয়ে আছে বাইরে বিচার পাওয়ার জন্যে। শুধু কি জানো, একটু স্বামীর ভালোবাসা, শ্বশুর শাশুড়ির আদর যত্ন। আর মানে শ্বশুর শাশুড়ির আদর যত্ন মানে একে ঠাকুরের মতো রেখে পুজো করেছে, স্বামীর ভালোবাসা। ওর ওই রোমান্টিক ওই যে নাবিকের যে প্রেম, আই লাভ ইউ মনিকা, আই লাভ ইউ, ওইসব প্রেম ওগুলো শুধু টিভিতে বানায়, সিনেমায় বানায়, রিয়েল লাইফে এগুলো ঘটে না। ও ওই যে ফোকলাকে দেখে স্বপ্নের জগতে ছিল, তো ভেবেছিল ফোকলা নাবিক, জাহাজ চলবে আর গামলার চুল উড়বে আর ফোকলার বুকে মাথা রেখে সেই যে চলতে চলতে मेरे गीत याद रखना कभी अलविदा ना कहना,
তো এই ওরা ভেবে রেখেছিল যে অনেক সুন্দর সুন্দর রিলস বানাবে জাহাজের ওপরে চড়ে চড়ে, সেই সিনেমাটিক শর্টস দিয়ে দিয়ে সে দারুণ দারুণ ভালো ভালো গান গাইবে, চুল উড়াবে, এইদিকে ফোকলা এইদিকে গামলা, গামলা ফোকলার বুকে, ফোকলা গামলার বুকে, ও রোম্যান্টিক ভরপুর থাকবে ওদের লাইফ। এই স্বপ্ন দেখে গামলা একবারে মুম্বাইয়ের নায়িকা হয়ে যাওয়ার জন্যে সেই চোখ ভরা মন ভরা স্বপ্ন নিয়ে বেরিয়ে দেখে একেবারে কি শুনে সেই বলে না মাকাল ফল, এদিকে সেই সে কী যেন আমরা না প্রবাদ বাক্যগুলোকে ভুলে যাই, মাকাল ফল একদম পুরো ভ্যাটভ্যাটে গোবরের মধ্যে চলে এসেছে, যেখানটায় খেটেই খেতে হচ্ছে, না আছে কোনো সম্মান, না আছে কোনো মান, না মানুষের আছে ভালোবাসা। খুব শীঘ্রই মাস হয়েছে বাড়ি থেকে বেরিয়েছ? আগস্টের 17, তাই তো? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাই তো? এই যে মে মাস চলছে, তার মানে 9 মাস। 9 মাসে অবস্থাটা দেখো, এখনও আরও 9 মাস, তারপরে আরও 9 মাস, তারপরে আরও 9 মাস। একটা টাইম আসবে জীবনের উদ্দেশ্যটাই একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়াবে, কিচ্ছুটি থাকবে না তোমার জীবনের উদ্দেশ্যে। যদি কষ্ট করে এই দিনটা পার করতে পারতে, তোমার জীবনের একটা বড় উদ্দেশ্য ছিল, তুমি একটা ভালো বাড়ির বউ ছিলে, তুমি একটা সন্তানের মা ছিলে, তুমি দুটো শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ির বৌমা ছিলে, ওই বাড়ির মান সম্মান ছিলে, তুমি ওই বাড়ির রানী হয়েছিলে। আজকে দেখেছো বাড়ি ঘর দোরগুলো কী সুন্দর সাজানো গোছানো, যে বাড়িতে আজকে তুমি রাজ করতে, সেই বাড়িটা দিকে তাকানো তোমার বারণ। সিসিটিভি ক্যামেরা লাগাতে বলছো, কি অবস্থা? তোমাকে বাস দিয়ে দিয়ে সেখান থেকে বের করা হবে বলছে, কি অবস্থা? এটা তো তুমি তোমার ভাগ্যে এখানটা লিখে নিয়েছো, তাই না? এটা তো ছিল না, এটা তো লেখা ছিল না, এটা তুমি স্বেচ্ছায় লিখেছো যে তোমার ভাগ্যের পরিহাস, যে তুমি তোমার এটাই হওয়া উচিত। সত্যিই না, মানে আমি ভাবি ওকে তো আমি কয়েক মিনিট দেখলাম বা ও আমাকে কয়েক মিনিট দেখলো, অথচ এই সন্দীপদের বাড়ি 5টা বছর সংসার করেছে, 5টা বছর ওদের বাড়িতে দেখেছে, ওই মানুষগুলোর সঙ্গে উঠেছে বসেছে। আজকে আমার কিন্তু সন্দীপদের সঙ্গে সম্পর্ক 9 মাস। 9 মাস। ও যতদিন গেছে আগস্টে, ও 17 তারিখে বেরিয়েছে, আর আমি হয়তো 23-24 তারিখে ওই বাড়িতে গেছি সন্দীপের খোঁজে। তা মানুষগুলোকে যতটুকু দেখেছি, হ্যাঁ মানুষগুলো অন্য প্রকৃতি, নিরীহ সাধারণ, ঝুট ঝামেলা পছন্দ করে না, থানা কোর্ট পুলিশ এগুলোকে এগুলোকে ভালোবাসে না, আর ভয় পায়। ভয় যাদের ভিতরে আছে, যাদের ভেতরে লজ্জা আছে, তারা কিন্তু অনেক ভুল কাজ করার আগে ভাবে, আর এর ভেতরে না আছে ভয়, না আছে লজ্জা। আমি এর ভিডিওর ভেতরে যদি সত্যি ভালো কিছু থাকে, আমার কথাতে কেন মারতে যাবে মানুষ? ওকে কেন মারতে যাবে একটু বোঝাও। ও ব্লেমটা দিয়েছে, দেখো আমি ওর ভিউয়ার্স বেশি, ওর ভিউয়ার্স ছিল কজন ছিল তোমার? প্রথমে তো তোমাকেই সবাই ভালোবাসতো, কিন্তু তোমার গুণ, তোমার কার্যকলাপ, তোমার কীর্তিকলাপ সবাই দেখে দেখে তোমার প্রতি মানুষের ভালোবাসা চলে গেছে। তুমি কী হিসেবে প্রেমিককে নিয়ে ঘুরতে বেরিয়ে যাও, যেখানে তোমার ছেলে তোমার কাছে নেই, যেখানে তুমি শোকে আছো, যেখানে তোমার ব্লেম দিয়েছো যে তুমি আমার কারণে তুমি ভীষণ অসহায় ফিল করছো, এবং বিচ্ছিরি মনের অবস্থা তোমার যখন তোমার মনের অবস্থা এত খারাপ যে যখন তখন তুমি ট্যাশ মেরে যেতে পারো, ট্যাশ মেরে ওপরে উঠে যেতে পারো, তো সেইখানটায় তুমি তোমার প্রেমিককে নিয়ে কি করে গয়াকাশী বৃন্দাবন বানারস ঘুরে এলে সাথে নিয়ে? আর এই তুমি তোমার এত ভিউয়ার্স বা তোমার এই যে যারা তোমাকে এত ভালোবাসে ফলোয়ার্স, তাদেরকে তুমি কি করে এই মিথ্যা কথাগুলো বললে যে তুমি একা গেছো, তুমি আর তোমার মা, তোমার ঠাম্মি আর তোমার বৌদি 4 জন মিলে গেছো 5 জন, বলছো 4 জন, তাহলে কি তুমি তোমার ভিউয়ার্সকে ঠকাওনি না? ওই ঠকিয়েছো, ওটার চোখে আঙুল দিয়ে লোককে দেখিয়ে দিয়েছি, সেই কারণে তোমার ফলোয়ার্স ভিউয়ার্স কমে যাচ্ছে, আর এবং ভিউয়ার্সটা এমন উত্তক্ত হয়ে গেছে যেখানে দেখবে তোমায় 2-4 ঘা বসিয়ে দেবে। ইস, এটা বোঝাতে পারবে তুমি? এটা প্রমাণ করতে পারবে যে আমার ভিডিওর কারণে তোমাকে ধরে লোকে পেদিয়ে দেবে? পারবে তো? চলো আমরা তো এখন লড়বো,
আমাদের তো কোনো রকমের আর কোনো ইয়ে নেই। আমি তো তোমার সাথে লড়বো, আমি তো তোমাকে এবার চ্যালেঞ্জ করবো। তোমাকে প্রমাণ করতে হবে যে আমার কোন কোন ভিডিওতে তুমি তোমাকে ইয়ে করা আছে। প্রত্যেকটা ভিডিও তুমি আর পাবলিক আছে, তুমি প্রমাণ করবে। অনেকবার চেয়েছিলাম সংসারটা সুন্দর হোক, অনেকবার চেয়েছিলাম, সেগুলো তুমি তোমার মহামান্য আদালত বা তোমার উকিল সাহেবকে দেখাওনি যে আমার অনেক গুণ আছে, আমার অনেক ক্যালমা আছে। হ্যাঁ, আমাকে যখন মানুষ বোঝায় তখন তাদেরকে আমি পাত্তা দিই না। হ্যাঁ, যখন বোঝায় তখন আমি কাউকে পাত্তা দিই না, আমি একগুঁয়ে, আমি ঠেঁটা, আমি ঢিট। এই ঠেঁটামি ঢিটগিরি করে তুমি অনেক দিন চালিয়েছো। আগে চালাতে পারবে কিনা সেটা নিয়ে ভাবো। সবাই তোমার বাড়ির লোক হবে না, সবাইকে তুমি সন্দীপের মতো নরম আর বোকা নয়। সন্দীপের মা, সন্দীপের বাবা সবাই তাই নয়। ওদেরকে দেখে ওদের মতো করে বিচার করে অন্য মানুষকে বিচার করতে এসো না। আমি তো দেখবো এটা শেষটা কত দূর যায়। শোনো, একটা জামিন নেওয়া হয়ে গেল মানেই তো আর সব মিটে গেল না। এরপর আমি দেখবো এটা পরপর আমি প্রত্যেকটা জিনিস দেখবো এটা যায় কত দূর। মানে নোংরামি করবে তুমি, নোংরা ছড়াবে ইউটিউবে ভিডিও করে তুমি, আর দোষ পড়ে যাবে অন্য লোকের। ক্যামেরা বন্ধ করে করো, যা করবা, যা মন চায় ক্যামেরাটাকে অফ করো, ভিডিও দেবে না, ইউটিউবে থাকবে না, কেউ তোমাকে নিয়ে ভিডিও করবে না। এটা তোমার দীপ ভাইয়েরও কথা। যদি ইউটিউবে দাঁড়িয়ে থেকে তোমরা ভিডিও করো তাহলে তোমাদের ভিডিও নিয়ে আলোচনা আর পর্যালোচনা সবই হবে। তোমার ভিডিওর ভালোটা, তোমার ভিডিওর মন্দটা দুটোই মানুষের কাছে উঠবে। নোংরা ছড়াবে, হ্যাঁ, পাবলিকালি নোংরা ছড়াচ্ছে। এগুলো দেখে কি শিখছে মানুষ? কি শিখছে? যে প্রেম করার পর বিন্দাস প্রেমিকের হাত ধরে বেরিয়ে গিয়ে তার স্বামীকে 498 কেস দেওয়া যায়? স্বামীকে, শ্বশুর শাশুড়িকে 498 কেস দিয়ে 3 মাসের জেলের হাজতবাস। তারপরে কিতনে আদমি থে রে, कितने थे तेरा, कितने आदमी थे, देख के आए हैं हम, कितने आदमी थे, कितने आदमी थे, सब देख के आए हैं हम, सब कुछ देखा। तुमको भी देखा, तुम्हारी मम्मी को भी देखा, तुम्हारा मम्मी का रील्स भी देखे, सब देख के आ गए हैं हम। একটা মোস্ট ইডিয়েট বলা যায় ওকে। সুখের সংসার ছেড়ে ওই কোটা থানার পুলিশই করবি, আমাদের কোনো যায় আসে না। ভালো হলে হলো, না হলে না হলো। যাবো 2 মাস অন্তর ডাকবে, গিয়ে একটু টাইম পাস করে আসবো ভাইয়ের বইয়ের সাথে আগানে বাগানে ঘুরে। তুমি ডেকেছো, আমি তোমার দেখবো না? উনি সব করতে পারে, আমরা কিছু করতে পারি না। আমরা তো ছোটো জগন্নাথ। তুমি রাস্তা দেখাবে, তুমি যখন একটা ভুল করেছো এর পরেরটা তো আমার, তাই না? রেডি থাকো রেডি থাকো। খুব শিগগিরই আয় কাছে আয় কাছে আয়, খুব শিগগিরই আয় কাছে আয় কাছে আয়। এগুলো হয়েছে কি জানো তো? অল্প বয়সে উঠল চুল, তার দুঃখ চিরকুল, তার থাকে না কোনো কুল। এই দারুণ হয়েছে না? অল্প বয়সে উঠল চুল, তার থাকে না কোনো কুল। একদম সঠিক, তোমার এটা হয়েছে, তোমার কোনো কুল আর থাকবে না। এই যেটা দেখিয়ে লোকের কাছে ইনকামের জন্য লোভ, যে লাখ লাখ টাকার ইনকাম করার লোভ, যে লোভে বাইরে বেরিয়েছো, এগুলো সব ধূলিসাৎ হবে। কিভাবে? এই যে এইরকম করতে করতে তোমার মুখোশ খুলে দিতেই থাকবো, খুলতে তুমি কোথায় গিয়ে ঠেকো আর তুমি কত দূর ছুটতে পারো সমস্তটা এই ইউটিউবের পর্দাতেই হবে, যতক্ষণ না তুমি ক্যামেরা বন্ধ করছো। কারণ নোংরা ছড়াবে তুমি, সেই নোংরা তোমাকে দিয়ে পরিষ্কার করানো হবে। তুমি ছড়াচ্ছ নোংরা, ক্যামেরা খুলে যখনই নোংরাগুলো তুমি ছড়াবে সেই নোংরাগুলো তোমাকে দিয়েই পরিষ্কার করা হবে। স্বচ্ছ ভারত অভিযান, জানো তো? যে নোংরা এসে ফেলে দিয়ে যায়, যদি সত্যিকারে ধরা পড়ে হাতে নাতে যে নোংরাটা তুমি ফেলেছো, তোমাকে দিয়েই সেই নোংরাটা পরিষ্কার করাবে, সেটাই করানো হবে।
তুমি ইউটিউবে এসে হাঁকবা তোমার প্রেমিককে নিয়ে, প্রেম নীলা খেলা, হ্যাঁ, প্রেম করে কি করে সবাইকে হ্যারেস করতে হয়, আর বিশাল নিজেকে আমরা আমি শাক্তি পেয়েছি দেখো। সবাই সন্দীপ নয়, আর সবাইকে সন্দীপের মতন এরকম দুর্বল ভেবো না, হ্যাঁ, ভুল করবে। আর তুমি যে কত বড় একগুয়ে, কত বড় গোবর পোড়া তোমার মাথায়, এই ব্যাপারটা আর আমাকে বোঝাতে হবে না, যথেষ্ট বুঝে গেছি, যথেষ্ট বুঝে গেছি। তোমার কত বড় হাত, ওই গেটের কাছে যেখানটা দাঁড়িয়েছিলে দেখেছিলে, বাইরে কত লাখ হাজার হাজার মেয়েরা দাঁড়িয়ে আছে শুধু তাদের সংসারগুলো একটু শান্তি, একটু সুন্দর করে করার জন্য। সেগুলোকে দেখো আর মনে মনে রিয়েলাইজেশন এনো, যেটাকে বলে তো মনে মনে অনুতপ্ত, যে কি ছিলে। তাদেরকে জিজ্ঞেস করবে, মাঝে মাঝে কথা বলবে তাদের সাথে, যে তোমার শ্বশুরবাড়িতে কী কী প্রবলেম ছিল, সেগুলোর সঙ্গে নিজেকে মেলাবে। সত্যি কি তুমি সেই প্রবলেমগুলো ছিলে? ওরা যে প্রবলেমগুলো বলছে, অনেক মেয়েগুলোর সাথে আমি কথা বলেছি, অনেকগুলো মেয়ের সাথে। তবে যদিও একটা কথা বলছি, সবাই যে সত্যি কথা বলে এরও কোনো গ্যারেন্টি নেই, আবার সবাই যে মিথ্যা কথা বলে এরও কোনো গ্যারেন্টি নেই। সবাই যে শ্বশুর শাশুড়ি খারাপ হয় এটারও কোনো গ্যারেন্টি নেই, আবার যে সবাই যে শ্বশুর শাশুড়ি ভালো হয় এরও কোনো গ্যারেন্টি নেই। তা বলেও আমি বলবো, মানুষের সংসার মানেই প্রবলেম, আর প্রবলেমকে মানিয়ে নিয়েই সংসার। আজকে ও প্রবলেম, আজকে তো সংসারে নেই, আজকে তো মা বাবার ঘরে আদর খাচ্ছে, তারপরেও ও প্রবলেমে নেই। আমার মাসির মেয়ে বলেছে নাকি আমি বাইকে করে গেছি। আসলে মাসির মেয়ের সাথে তো আর আমার এই হদল কুতকুতের তো আর কোনো রকমের বোধহয় লিঙ্ক নেই, লিঙ্ক আউট নেই। মানে এই হদল কুতকুত খবর দিচ্ছে এখন বোধহয় চুনাকে, যার হাফ পোর্শন দুধ বের করে লাইভে মানুষ ডাকতো, আয় লাইভে আয়, আয় দুধু দেখে যা, আয় লাইভে আয়। সব সব পোরখা মালগুলো এখন বলছে কি আমি তিলক কেটে নিয়েছি গো, মুখে আমি শুধু হরি হরি বলি, আমি গালাগালি করি না, আমি মুখে হরি হরি বলি, আর হাফ পোর্শনের দুধ খুলে শুধু ধরি লোকের সামনে। ডাল্লি ডাল্লি করবি না, ঠাস করে দেবো করে ধরে একটা। সভ্যই তোর মেয়ে ছেলে, বুক দেখি দেখি লাইক করতিস কেন? নির্লজ্জ, গালাগালির এগেনস্টে, দুধ দেখানোর এগেনস্টে ছিল না, আর আমরা গালাগালি দিতে পারি কিন্তু দুধ দেখাবো না। যাই হোক, ওকে এখন খবরাখবরগুলো মানে সব দিচ্ছে, সেই জন্য খুব হুটোপাটা করে কালকে রাতে ভিডিও নামেছে, কোথায় কোথায় কোথায়। খেলা তো সবে শুরু হলো, প্রথম দিনেই এরকম জিতেছি আমি, এরপর তো তোকে নাকানি চুবানি খাওয়াবো, একবারে নাকানি আর চুবানি। রেডি থাকি।